হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ক্লাসেতে আলোচনা করেছিলাম পরিমাপের যে পদ্ধতি এবং পরিমাপ কেন করা হয়। তা আজকে তার অবশিষ্ট অংশটা শুরু করছি। ওকে, তাহলে আমরা আগের দিনে সাতটি আমরা মূল একক, মূল রাশি বলতে পারি, মূল রাশি ও তাদের এসআই একক, তাদের এসআই একক এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। এবার আমরা চলে যাচ্ছি যে সাতটি তাদের এসআই একক, আমরা চলে যাচ্ছি যে প্রথমে আমরা এসআই সিস্টেম যেটাকে বলছি বা MKS, এম মানে হচ্ছে মিটার, কে হচ্ছে কিলোগ্রাম, এস হচ্ছে সেকেন্ড, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। এই তিনটে কিভাবে আমরা মিটারের সংজ্ঞাটা কিভাবে দেবো না, ফ্রান্সের আন্তর্জাতিক ব্যুরো মিটারের সংজ্ঞা, মিটারের সংজ্ঞা আমরা কিভাবে দেবো? ফ্রান্সের আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সে রক্ষিত একটা প্লাটিনাম ইরিডিয়াম দণ্ড আছে। সেই দণ্ডের মধ্যবর্তী দূরত্বটাকে, নির্দিষ্ট দাগ আছে, এই মধ্যবর্তী দূরত্বটাকে বলা হচ্ছে 1 মিটার। এটা আন্তর্জাতিকভাবে এটা 1 মিটার বলে, গ্রহণ করা হয়েছে, অ্যাকসেপ্ট করা হয়েছে 1 মিটার। এবার 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আবার বলতে পারি যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। এখন এগুলো সব ছোট একক, তাহলে আমরা বলতে পারি যে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, 1/100 মিটার। 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1/100 মিটার। ছোট একক আমরা ব্যবহার করতে পারি। আরো ছোট একক আছে, আরো ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক বস্তুর যদি আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, তাহলে সেখানেতে আমাদের আরো ছোট একক আছে, যেমন আছে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম হচ্ছে আরো ছোট একক। 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻10 মিটার। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, বা আরেকটা বলতে হবে ন্যানোমিটার, nm। ন্যানোমিটারটা কিভাবে সূচিত করছি? 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻9 মিটার। তাহলে এগুলো হচ্ছে সব ক্ষুদ্র একক। আমরা বললাম যে মাইক্রোস্কোপিক এলিমেন্ট যেগুলো, সেগুলোকে পরিমাপ করার জন্য আমরা এই ধরনের এককগুলো, আমরা এই ক্ষুদ্র একক ব্যবহার করছি। আবার বড় একক আছে, ধরো বড় একক বলতে আমরা কিলোমিটার বললাম। কিলোমিটারটা একটা বড় একক বলছি। কিলোমিটার দিয়ে আমরা অনেক দূরত্ব, এখান থেকে কলকাতা থেকে দিল্লির দূরত্ব কিলোমিটার দিয়ে মাপতে পারি। আমরা এখান থেকে লন্ডনের দূরত্ব কিলোমিটার দিয়ে মাপতে পারি। তাহলে কিলোমিটার একটা বড় একক। আরেকটা বড় একক আমরা বলবো, সেটা হচ্ছে আলোকবর্ষ। দৈর্ঘ্যেরই একক আলোকবর্ষ। আলোকবর্ষ ইংরেজিতে বলা হচ্ছে লাইট ইয়ার। আলোকবর্ষের ডেফিনেশনটা কেমন ভাবে দেব না, আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বা আমরা বলতে পারি 3 লক্ষ কিলোমিটার। কি করে হচ্ছে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ইয়েস, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড।
এই হচ্ছে আলোর গতিবেগ। আমরা 1 কিলোমিটারে চলে গেলাম। তাহলে সেকেন্ডে 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এইভাবে 1 বৎসরেতে আলো যে দূরত্ব অতিক্রম করবে, 1 বৎসরে আলো যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলছি আলোক বর্ষ। তাহলে এই 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে আলো 1 বৎসরে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলা হচ্ছে 1 আলোক বর্ষ। তাহলে 1 আলোক বর্ষ সমান হচ্ছে যে 365 দিন। আচ্ছা, দিনটাকে এবার আমরা কি করছি, 24 ঘন্টায় 1 দিন, তার সঙ্গে কি করলাম, 24 ঘন্টা থেকে আমরা এটাকে মিনিট করলাম 60 গুণিতক 60 ইনটু এবার 3 লক্ষ। এই যে ফিগারটা দাঁড়ালো, এই ফিগারটা যে দাঁড়ালো দেখতে পাচ্ছ, 1 আলোক বর্ষ সমান, তাহলে এইটা হচ্ছে, এইটার মান হচ্ছে 30.84 ইনটু 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার 1 আলোক বর্ষ। তাহলে 1 আলোক বর্ষ সমান হচ্ছে 30.84 ইনটু 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার। এটা হচ্ছে আলোক বর্ষটা খুব বড় একক। আমরা এটা নক্ষত্রদের দূরত্ব মাপার জন্যে আমরা এই ধরনের এগুলো মাপি। আমরা দেখা যাবে যে কিছু কিছু নক্ষত্র আমরা যে যদি রাতের আকাশে তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি, রাতের আকাশে দেখতে পাচ্ছি যে অসংখ্য নক্ষত্র রয়েছে, অসংখ্য নক্ষত্র আকাশে বিরাজমান। সেই অসংখ্য নক্ষত্রগুলো যে এত দূরে আছে তাদের কিলোমিটারে বলা যাবে না, কেউ হয়তো 50 আলোক বর্ষ দূরে, তার মানে এইটার সঙ্গে 50 গুণ করলে তত কিলোমিটার, মানে একটা বিশাল ফিগার। তা আমরা তো শুধুমাত্র এই পৃথিবী আর এই তাদের এই যে গ্রহগুলো রয়েছে, সেই গ্রহগুলো নিয়ে আমরা নিজেরা ব্যস্ত রয়েছি, কিন্তু এখনও যে বিশাল একটা ব্রহ্মাণ্ডটা যে কি বিশাল সেটা কিন্তু খবরাখবর বিজ্ঞানীরা যারা অ্যাস্ট্রো ফিজিক্সের উপরে কাজ করছে, যারা জ্যোতির্বিজ্ঞানের উপরে যারা কাজ করছে, তারা এই নিয়ে গবেষণা, নিরন্তর গবেষণা চলছে। এবং এখন তো আমরা মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহেতে মহাকাশ যান পাঠানো হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আলোক বর্ষ। আর একটা বড় একক আছে, পারসেক বলে একটা একক আছে। পারসেক হচ্ছে সবচেয়ে পারসেক, এটা জাস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পারসেক হচ্ছে একটা খুব বড় একক। 1 পারসেক সমান হচ্ছে 3.26 আলোক বর্ষ। 3.26 আলোক বর্ষ। এই হলো আমরা দৈর্ঘ্য সম্পর্কিত এককগুলো আমরা বললাম। সেখানে ছোট দৈর্ঘ্য মাপার জন্য মাপা যাবে, আবার বড় দৈর্ঘ্য মাপা যাবে। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি ভর। আমরা কি ভর মাপছি? সাধারণভাবে আমরা ভর মাপার জন্য আমরা 1 কিলোগ্রাম কাকে বলবো? ওই বলতে পারি যে ওই ফ্রান্সের প্যারিসে যে রক্ষিত একটা ধাতব চোঙ আছে, এই ধাতব চোঙ আছে, সেই চোঙের যা ভর এইটাকেই বলা হচ্ছে 1 কেজি। এটাকে বলা হচ্ছে 1 কেজি। এবারে 1 কেজি সমান 1 কিলোগ্রাম সমান হচ্ছে, আমরা বলতে পারি কি বলতো, 1000 গ্রাম। তাহলে গ্রাম, 1 কিলোগ্রাম একটা খুব একটু বড় একক। এবার তার থেকে যদি ছোট করতে পারি তাহলে আমরা বলতে পারি যে 1000 কিলোগ্রাম। 1 গ্রাম সমান হচ্ছে 1/1। এবারে 1 কিলোগ্রামের 1000 ভাগের 1 ভাগ। আমরা 1 গ্রাম মাপটা সাধারণভাবে বিভিন্ন মূল্যবান ধাতুর ক্ষেত্রে আমরা 1 গ্রাম সোনা আমরা মাপতে পারি। কিন্তু বাজারে গিয়ে তো আমরা সবজি বাজারে গিয়ে আলু বেগুন তো আর গ্রামেতে মাপবো না, সেখানে কিলোগ্রাম আসবে, তারপরে সেখানে 100 গ্রাম আসবে, 200 গ্রাম আসবে, 500 গ্রাম আসবে, এরকম। তাছাড়া এর থেকেও আরো ছোট ছোট মিলিগ্রাম আছে, মিলিগ্রাম রয়েছে, সেটা আরো ছোট একক।
এইভাবে আমরা কি করতে পারি, ভরের পরিমাপ করতে পারি। তাহলে ভরের এই মূল যে এটা কিলোগ্রাম, ওই প্যারিসে রক্ষিত আন্তর্জাতিক ব্যুরো অ্যান্ড ওয়েটস অ্যান্ড মেজার্সে রক্ষিত ওই প্লাটিনাম ইরিডিয়াম দণ্ডের রক্ষিত যে একটা চোঙ রয়েছে, প্লাটিনাম ইরিডিয়ামের একটা চোঙ আছে, সেই চোঙের ভরটাকে আমরা বলছি 1 কিলোগ্রাম। তাহলে আমরা এই কিলোগ্রামের সংজ্ঞাটা দিলাম। কিলোগ্রাম থেকে আমরা গ্রামে চলে গেলাম, গ্রাম থেকে মিলিগ্রাম আসবে। হ্যাঁ, আমরা গ্রাম তো আবার এক mg মিলিগ্রাম সমান হচ্ছে 1/1000 গ্রাম। তাহলে কি, যে 1 গ্রামকে 1000 ভাগে ভাগ করে তার 1 ভাগকে বলা হচ্ছে 1 মিলিগ্রাম। এগুলো ছোট ছোট একক ব্যবহার করা হয় সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে ভর সম্পর্কে আমরা ডেফিনেশন করলাম, কিলোগ্রামের সংজ্ঞা দিলাম। এবার হচ্ছে সময়। সময় তো তোমরা জানো যে সময় মানে সময়, আমরা সূর্য দিন মানে আমরা দিন একটা রাত্রি, এই সময়টাই আমাদের সাধারণ মানুষের কাছে দিন রাত্রি। সূর্য ওঠা থেকে সূর্য অস্তে যাওয়ার আগে পর্যন্ত হচ্ছে দিন, আবার সূর্য অস্ত গেলে আবার সূর্য ওঠার আগে পর্যন্ত হচ্ছে রাত্রি। আমরা সূর্য তো স্থির আছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তা যাই হোক, কিন্তু আমরা আপাতভাবে দেখতে পাই কি, যে সূর্যটাই যেন ঘুরছে, সূর্যটাই যেন ঘুরছে। তা যাই হোক, এখানে আমরা একটা সৌরদিন বলে একটা সময়ের একক, সৌরদিন। এই সৌরদিন কথাটা কিভাবে আসবে? সোলার ডে, সৌরদিন না, এটা সময়ের একক। আমরা বলতে পারি যে সময়ের একক, এটা একদিন। কিন্তু সময় একক সৌরদিন মানে কিন্তু একদিনই বোঝায়। সূর্য কোনো স্থানের মধ্যরেখাকে, পৃথিবীর কোনো স্থানের মধ্যরেখাকে একবার অতিক্রম করার পর, যেন মনে হচ্ছে এই ধরো পৃথিবী, এখানে ধরো সূর্য আছে, তাহলে সূর্য এখানে সূর্য রয়েছে, তাই এইখানে ধরো এইটা সূর্য, সূর্য যাচ্ছে এইভাবে একবার অতিক্রম করার পর আবার এই জায়গায় ফিরে আসছে। এই জায়গায় সূর্য কোনো স্থানে, পৃথিবীর কোনো স্থানের মধ্যরেখাকে একবার অতিক্রম করার পর আবার সেই স্থানে ফিরে আসতে যে সময়টা লাগে, সেটাকে আমরা বলছি সৌরদিন। এবং এক সৌরদিনকে আমরা 24 ঘন্টায় ভাগ করেছি। এক সৌরদিনকে 24 ঘন্টায় ভাগ করেছি। 24 ঘন্টা থেকে আমরা আবার 1 ঘন্টাকে আমরা 60 মিনিটে ভাগ করেছি। আবার 60 মিনিটকে আমরা কি করেছি না, এই 1 মিনিটকে আমরা 60 সেকেন্ডে ভাগ করেছি। ওকে, তাহলে আমরা দেখতে পারি যে এক সৌরদিন সমান হচ্ছে 24 ইন্টু ঘন্টা মিনিট হয়ে গেল, সেকেন্ড হলো এত সেকেন্ড। এক সৌরদিন সমান এত, এটা 86,400 সেকেন্ড। এক সৌরদিন সমান 86,400। তাহলে আমরা বলতে পারি যে 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু কত? 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1/86,400 সৌরদিন। 1 সেকেন্ড সমান হচ্ছে 1/86,400 সৌরদিন। সেকেন্ডের থেকে আরো ছোট আছে, মাইক্রো সেকেন্ড আছে, ন্যানো সেকেন্ড আছে। এগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের পরিমাপ করার জন্য আমরা এগুলো ব্যবহার করি। তাহলে মোটামুটি আমরা দৈর্ঘ্য, ভর এবং সময়ের কিভাবে সময়গুলোকে সংজ্ঞায়িত করব, অর্থাৎ কতটা দৈর্ঘ্যকে আমরা 1 মিটার বলবো, কতটা দৈর্ঘ্যকে, কতটা ভরকে আমরা 1 কিলোগ্রাম বলবো, কতটা সময়কে আমরা 1 সেকেন্ড বলবো, সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। এইবার আমরা, এটা নিশ্চয়ই তোমাদের কাছে বোধগম্য হয়েছে। এবার আমরা আলোচনা করব যে কতগুলো, এবার আমরা আয়তন কি বলি, আয়তন। ভর কাকে বলে, ভরটা কাকে, ভরের সংজ্ঞা দেব। ভরের সংজ্ঞা, ডেফিনেশন, ভরের সংজ্ঞা। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর মধ্যে যতটা পরিমাণ জড় পদার্থ আছে,
কোনো বস্তুর মধ্যে যতটা পরিমাণ জড় পদার্থ আছে তাকেই বলা হচ্ছে এই বস্তুর ভর। তাহলে হচ্ছে তাহলে কোনো বস্তুর মধ্যে যতটা পরিমাণ জড় পদার্থ থাকে তাকে উহার ভর বলে। ওকে, ভরের ইংরেজি হচ্ছে ম্যাস, MASS, ম্যাস। ভরের ইংরেজি ম্যাস। এবার হচ্ছে আয়তন। আয়তন মানে একটা যে জায়গাটা অকুপাই করে আছে। আয়তনের সংজ্ঞা জানি যে কোনো বস্তু যতটা জায়গা জুড়ে থাকে, কোনো বস্তু যতটা জায়গা জুড়ে, আমি দাঁড়িয়ে আই এম স্ট্যান্ডিং, আমি একটা নির্দিষ্ট আয়তন দখল করে আছি এবং আমি যে জায়গাটা দখল করে আছি সেই জায়গায় কিন্তু দ্বিতীয় বস্তু দখল করতে পারবে না। সেই যাই হোক, আয়তন, তাহলে আয়তনটাকে আমরা বলি ভলিউম। আয়তন। এইবার আমরা আয়তন বলতে তাহলে কি বলছি, কোনো বস্তু যতটা পরিমাণ জায়গা দখল করে থাকে, স্থান দখল করে থাকে, তাকে হচ্ছে উহার আয়তন। এবার একটা নতুন একটা সংজ্ঞা দিচ্ছি আমরা, ঘনত্ব, ডেনসিটি, খুব ইম্পর্টেন্ট। ডেনসিটি, ঘনত্ব। ঘনত্ব বলতে আমরা কি বুঝবো না, ঘনত্ব বলতে আমরা বুঝবো যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে, কোনো বস্তুর একক আয়তনের ভরকে উহার ঘনত্ব বলে। কোনো বস্তুর একক আয়তনের ভরকে বলা হচ্ছে, তাহলে বলতে পারি যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে উহা ঘনত্ব বলে। তাহলে মাস পার ইউনিট ভলিউম। তাহলে আমরা বলতে পারি যে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। হ্যাঁ, এটাকে আমরা ঘনত্বটাকে আমরা ডেনসিটি, D = m/v। ঘনত্ব সমান ভর বাই আয়তন, ইম্পর্টেন্ট রিলেশন। ঘনত্ব সমান ভর আয়তন। ভর কাকে বললাম, আয়তনের ডেফিনেশন দিলাম যে যতটা জায়গা জুড়ে থাকে, কোনো বস্তু যতটা জায়গা জুড়ে থাকে তাকে বলা হচ্ছে তার আয়তন। আর ঘনত্ব বলে আমরা বলি কোনো কম ঘন, বেশি ঘন। যেমন সোলা খুব হালকা হয়, তার মানে কি তার ঘনত্ব কম। লোহা ভারী হয়, ঘনত্ব বেশি। সোনা আরও ভারী হয়, তাহলে তার ঘনত্ব বেশি। দুধ, জল, এগুলো তরল পদার্থ, এগুলো তুলনামূলকভাবে এদের ঘনত্ব কম। আবার যদি পারদ বলা হয়, পারদের ঘনত্ব অনেক বেশি, জলের থেকে প্রায় 13.6 গুণ জলের ঘনত্বের থেকে বেশি। যাই হোক, এই হচ্ছে আমাদের ঘনত্ব হলো। এইবার আমরা ঘনত্ব, ভর এবং আয়তনের মধ্যে সম্পর্কটা আমরা তৈরি করলাম যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। ভেরি ইন্টারেস্টিং রিলেশন। এবার আমরা কিছু বিষয়টা আমরা আরেকটুখানি ভালো করে বলছি। এককটা কিভাবে, কারণ যেহেতু ঘনত্ব একটা লব্ধ একক, সেই জন্য আমরা বলবো কি যে লব্ধ একক কিভাবে আমরা নির্ণয় করছি। দেখো যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। ইয়েস, তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে সিজিএস পদ্ধতিতে ভরের একক কি বলতো, সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম, আর আয়তনের একক হচ্ছে ঘন সেমি। সেই জন্য সিজিএস পদ্ধতিতে ঘনত্ব একক কি হবে বলতো, গ্রাম পার ঘন সেমি। দেখো ভালো করে খেয়াল করো, যদি ভরের একক ভর বার করতে পারলে ভরের একক গ্রাম, ঘন সেমি হচ্ছে আয়তনের একক, তাহলে ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার ঘন সেমি। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আমরা কিগ্রা লিখছি, আর এটা লিখছি ঘন মিটার। এটাকে আমরা বলছি কিগ্রা পার ঘন মিটার। এটাকে আমরা বলছি কিগ্রা পার ঘন মিটার। দেখো এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হচ্ছে
কিগ্রা পার ঘনমিটার, কিগ্রা পার ঘনমিটার। তাহলে আমরা কিভাবে এককগুলো এলো দেখলে, যে ঘনত্ব ভরের একক বসাতে হবে, আয়তনের একক বসাতে হবে। তাহলে গ্রাম ঘন সেমি, তাহলে গ্রাম পার ঘন সেমি। কিগ্রা এসআই পদ্ধতিতে ভরের একক কিগ্রা, আয়তনের একক হচ্ছে ঘনমিটার, সেই জন্য কিগ্রা পার ঘনমিটার। তাহলে এগুলো হচ্ছে আমাদের ঘনত্ব একক। আমরা ঘনত্ব ও একক তো নির্ণয় করলাম, সহজভাবে নির্ণয় করলাম। এবার আমরা ঘনত্ব d = m/v, d = m/v। আমি বলছি d হচ্ছে ঘনত্ব, ভর হচ্ছে m, তাহলে আমরা বলতে পারি যে কোনাকুনি নিচে 1 ধরো, তাহলে m = কি বলতো vd, m = vd আর v = m/d, m/d। এই তিনটে রিলেশন দেখো, এই তিনটে রিলেশন ভালো করে দেখো। এই তিনটে রিলেশনে যেটা বার করতে পারবে, যদি ঘনত্ব বার করতে বলে এই রিলেশনটা আমরা ব্যবহার করব, এইটা ভর বার করতে বললে এইটা, আয়তন বার করতে বললে এই রিলেশনটা ব্যবহার করব। কিন্তু মূল সূত্রটা হচ্ছে এইটা, d = m/v। যেমন বলছিলাম, একটি বস্তুর ভর 20 গ্রাম ও উহার আয়তন 8 ঘন সেমি। তাহলে বস্তুটির ঘনত্ব কত? তাহলে আমরা বলতে পারি যে d = m/v। ঘনত্ব চেয়েছে, তাহলে ঘনত্বটাকে বাঁদিকে রাখো। তাহলে m দেখো, m 20 গ্রাম, তাহলে 20/8 কাটাকুটি করো, 4 × 2 = 8, 4 × 5 = 20, 5 এর 2 মানে কত 2.5। তাহলে অতএব বস্তুটির ঘনত্ব, বস্তুটির ঘনত্ব 2.5 গ্রাম পার ঘন সেমি। বস্তুটির ঘনত্ব 2.5 গ্রাম পার ঘন সেমি। দেখে নাও, বস্তুটির ঘনত্ব 2.5 গ্রাম পার ঘন সেমি। ঠিক একইভাবে এই যে কোনো দুটো দেওয়া থাকবে, d আর v দেওয়া থাকলে m বেরিয়ে যাবে। যে কোনো দুটো n * দেওয়া থাকবে, তার মধ্যে অন্যটা বার করতে হবে, দ্বিতীয়টা বার করতে হবে। ওকে, আমরা এবার চলে যাচ্ছি অন্য জায়গায়। আমরা এবার একটুখানি বিস্তারিত এটা আলোচনাতে না গিয়ে আমরা শুধুমাত্র বলছি যে ভর মাপার যন্ত্র, ভর মাপার যন্ত্র, ভর মাপার যন্ত্র হচ্ছে সাধারণ তুলা। ভর মাপার সাধারণ তুলা, ভর মাপার যন্ত্র। সাধারণ তুলা দেখতে ঠিক অনেকটা এরকম হয়, তোমরা দেখেছো। আমরা দাঁড়িপাল্লা যেগুলো দেখি সেগুলো কিন্তু অনেক সহজ জিনিস। এরকম সাধারণ তুলা থাকে। এই সাধারণ তুলা একদিকে বাটখারা থাকবে, একটা ফালক্রাম, একটা স্ট্যান্ড, এবার একটা ওলদ থাকে যাতে এটা অনুভূমিক হয়েছে কেন। এই সাধারণ তুলা, আমি বেশি যাচ্ছি না ডিটেলস। একদিকে বস্তুর ভর থাকছে, এখানেতে বাটখারা দেওয়া হচ্ছে, এখানেতে বাটখারা, আর এইদিকে আমরা কি করছি, যে বস্তুর ওজন বার করতে হচ্ছে, ভর নির্ণয় করতে হচ্ছে, সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে এই ওলনের সঙ্গে আমরা সমান করে আমরা বস্তুর ভর পাচ্ছি, সাধারণ তুলা। আচ্ছা, এবার হচ্ছে যে ভার বা ওজন। ভার বা ওজন, ভার বা ওজন কাকে বলে এটা আমাদের জানতে হবে। ভার বা ওজন কাকে বলে না, পৃথিবীর টানটা, পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাকেই বলা হচ্ছে উহার ভার বা ওজন। তা ভার মাপার যন্ত্র হচ্ছে স্প্রিং তুলা। স্প্রিং তুলা, আমি ডিটেল যাচ্ছি না। স্প্রিং তুলা দেখো, এই যে স্প্রিং তুলা দেখতে পাচ্ছ, একটা স্প্রিং আছে দেখতে পাচ্ছ। ধরো এখানে একটা সূচক আছে, এখানে একটা ধরো স্কেল আছে। আমি একটা ইজি একটা করছি, এটা 0 দেখাচ্ছে, 1 2 3 4 5 6।
এবারে যখন একটা হুকের সাহায্যে যখন একটা বস্তুকে ঝুলে দেবো, স্প্রিংটা কি করবে, বাড়বে, বাড়লেই কাঁটাটা সরবে। সেখানে আমরা যে যে দাগে যাবে আর কি, আরো ছোট ছোট সূক্ষ্ম দাগ দেওয়া আছে, সেখান থেকে আমরা বস্তুর ওজনটা আমরা মাপতে পারবো বা বস্তুর ভারটা আমরা পরিমাপ করতে পারবো। তাহলে বস্তুর ভর মাপার যন্ত্র আমরা হলো সাধারণ তুলা, বস্তুর ভার মাপার যন্ত্র হলো কি বলবো স্প্রিং তুলা। এবার দৈর্ঘ্য মাপার জন্য আমরা কি করি, দৈর্ঘ্য মাপার জন্য আমরা একটা স্কেল ব্যবহার করি। আমরা সাধারণভাবে আমরা স্কেল ব্যবহার করি, সেখানেতে বড় মিটার স্কেল আছে, স্কেলে এটা 0 দাগ আছে, তারপরে এখানেতে 1 2 3 এইভাবে স্কেলের সাহায্যে আরো ছোট ছোট স্কেলের সাহায্যে আমরা কি করছি, বস্তুর মানে কোনো ছোট একটা সরলরেখার দৈর্ঘ্য বা আরো এরকম ছোট ছোট পরিমাপের ক্ষেত্রে এই স্কেল ব্যবহার করি। তাছাড়া আমরা যদি জমি পরিমাপ করতে, তখন কি আছে, আমরা স্কেল দিয়ে করবো, তখন আরো বড় একটু মানে বড় টেপ ফিতে দিয়ে আমরা পরিমাপ করি। সেগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের যেমন প্রয়োজন আমরা সেই ধরনের আমরা জিনিস ব্যবহার করি। এখন তাহলে আমরা কি ভর মাপার যন্ত্র পেলাম, ওজন মাপার যন্ত্র, দৈর্ঘ্য হচ্ছে স্কেল বললাম, এটাকে বলছি, এটাকে স্কেল বলছি। তাহলে এইভাবে আমরা দৈর্ঘ্য, ভর আর সময় মাপার জন্য আমরা কি করছি, ঘড়ি ব্যবহার করছি, যেটাকে আমরা বলছি যে ঘড়ি। তা ঘড়ি ব্যবহার করছি, এই ঘড়ি। আবার এই ঘড়ি আমরা দেখেছি, ঘড়ি সেখানেতে আমরা এখন তো ইলেকট্রনিক সিস্টেমে ঘড়ি, আগেতে দম দেওয়া ঘড়ি ছিল, সেখানেতে কাঁটাগুলো ওই দম দেওয়া হতো, সেখানে স্মৃতিশক্তি তখন গতিশক্তিতে মানে রূপান্তরিত হয়ে এইভাবে ঘড়ি আমরা ব্যবহার করতাম। এখন ইলেকট্রনিক সিস্টেম। আবার একটা এই অল্প সময়ের ব্যবধান মাপার জন্য স্টপ ওয়াচ আমরা ব্যবহার করি। অল্প সময়ের ব্যবধান মাপার জন্য আমরা স্টপ ওয়াচ ব্যবহার করি। অল্প সময়ের ব্যবধান মাপার জন্য আমরা স্টপ ওয়াচ ব্যবহার করি। তাহলে দেখো, এগুলো হচ্ছে বিভিন্ন আমরা বলতে পারি যে ভৌত রাশি পরিমাপক যন্ত্র। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট, যে আয়তনের যে আমরা সংজ্ঞা লিটার কাকে বলবো। আয়তনের মাপ আমরা লিটার কথা খুব জানি, খুব ব্যবহার, একটা বাচ্চা ছেলেও লিটার বলবে। হ্যাঁ, সে রেশন দোকানে কেরোসিন আনতে গেলে বলবে 1 লিটার কেরোসিন দিয়েছে, কি 2 লিটার কেরোসিন দিয়েছে, কি হাফ লিটার কেরোসিন দিয়েছে, এগুলো বলবো। তা যাই হোক, আমরা লিটারের একটা সংজ্ঞা দেবো আয়তনের ক্ষেত্রে। তারপরে আয়তন লিটার, লিটারটা হচ্ছে আয়তনের একটা ব্যবহারিক একক। পেট্রোল পাম্পে গেলেও আমরা লিটার আমরা বলি যে 5 লিটার পেট্রোল লাগবে ইত্যাদি ইত্যাদি। এই লিটারের সংজ্ঞাটা আমরা দেবো কিভাবে, লিটারের সংজ্ঞাটা দিচ্ছি, দেখো খুব সুন্দর সংজ্ঞা। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কিলোগ্রাম, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কিলোগ্রাম জলে আয়তনকে 1 লিটার বলে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কিলোগ্রাম জলের আয়তনকে 1 লিটার বলে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কিলোগ্রাম জলের আয়তনকে বলা হচ্ছে 1 লিটার। খুব ইম্পর্টেন্ট, কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ধরা হচ্ছে কেন না, এই উষ্ণতাটাতে একটা জলের ঘনত্ব হচ্ছে একটা নির্দিষ্ট, এবং এটা হচ্ছে সর্বাধিক, ডেনসিটি ইজ ম্যাক্সিমাম। এখানে হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের ঘনত্ব সর্বাধিক, সেই জন্য 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের ঘনত্বটাকে আমরা কি করি না, আমরা লিটারের সংজ্ঞাতে আমরা এটা ব্যবহার করি। এবার 1 লিটার সমান হচ্ছে 1000 সিসি, মানে ঘন সেমি, সরি 1000 লিখলাম না, 1000 সিসি, এটাকে আমরা বলতে পারি 1000 মিলিলিটার। এটার মধ্যে কোনো সমস্যা নেই, সিসি আর মিলিলিটারের মধ্যে কোনো তফাৎ নেই, 1 সিসি আর 1 মিলিলিটার একই। তাহলে 1 লিটার সমান হচ্ছে 1000 লিটার। এইবার এই লিটারের সংজ্ঞা দিলাম, এখান থেকে আমরা কি করব না,
আমরা একটা মাপনী চোঙ আমরা ব্যবহার করব। লিটার লিটার তো আমরা আয়তন সে 1 লিটার আমরা 2 লিটার 3 লিটার এরকম আমরা করতে পারি। তাহলে এবারে আমরা কি করব, মাপনী চোঙ না, এটা তরলের আয়তন মাপার যন্ত্র। তরলের আয়তন মাপক যন্ত্র, তরলের আয়তন পরিমাপক মাপক যন্ত্র, মাপনী চোঙ। কিছুই নয়, ভেরি সিম্পল, কাঁচের চোঙ, সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা এরকম দেখতে একটা চোঙ, সিলিন্ডার দেখতে পাচ্ছ, কিছুই ব্যাপার নয়। এই রইল, এই রইল। এবার এখানেতে আমাদের অংশাঙ্কন করা আছে দেখতে পাচ্ছ, এই অংশাঙ্কন করাগুলো থাকবে। এটা ধরো 0, এবারে আরো ছোট ছোট রয়েছে। এইভাবে আমরা যতটা তরল ভরে নেবো, নিয়ে আমরা অনুভূমিকভাবে অনুভূমিক এখানে চোখ রাখবো, আমরা ভূমির সঙ্গে সমান্তরালভাবে আমরা চোখ রাখবো। হ্যাঁ, চোখ রেখে যে দাগটাতে আমরা পাবো ততটা, ধরো আমি বললাম যে 5.7 সিসি। তাহলে আমরা এইভাবে মাপনী চোঙের সাহায্যে কি করছি না, তরলের আয়তন ডাইরেক্ট নির্ণয় করতে পারছি। আবার এই মাপনী চোঙের সাহায্যে আমরা ঘনত্ব নির্ণয় করতে পারি। একটা বস্তু ধরো, এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা এর ঘনত্ব নির্ণয় করতে হবে। তা ঘনত্ব সমান কি, ভর বাই কি বলতো আয়তন। ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, সরি আয়তন। তাহলে আমরা ভরটা কিভাবে, আমরা সাধারণ তুলের সাহায্যে বস্তুটার ভর আমরা নির্ণয়, ধরো এম গ্রাম, সাধারণ তুলার সাহায্যে বস্তুটার ভর এম গ্রাম। অবশ্য জলে অদ্রবণীয় হতে হয় বস্তুটাকে, জলে অদ্রবণীয় কঠিন অসম আকৃতির যদি বস্তু হয় তাহলে এম গ্রাম হচ্ছে বস্তুটার ভর। আর এটা যখন ধরো আপনি জলেতে ধরো, এখানে ধরো এই সময় আয়তনটা ধরো ভি। এবার বস্তুটাকে আমরা সুতোর সাহায্যে জলেতে ডুবিয়ে দিলাম, তখন কি হয়, আয়তনটা এই জলটা উপরে উঠে যাবে, সমায়তনের জল। এটা ধরো V1, এটা ধরো V2। তাহলে আয়তনটা কত, এই 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 বস্তু খণ্ডটার আয়তন কত, বস্তুর খণ্ডটার আয়তন হবে V2 - V1। তাহলে আমরা অবশ্যই বলতে, তাহলে ঘনত্ব সমান, এই ঘনত্ব সমান হয়ে যাচ্ছে তাহলে m/V2 - V1। m/V2 - দুটো m আমরা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে নির্ণয় করলাম। আর V2 V1 যদি আমরা এইভাবে, আমরা যদি V1 প্রথমে তরল নিয়েছি পরিমাণ মতো, তারপরে আয়তনটা জেনে নিয়েছি V1, তারপরে এটা যখন জলে সম্পূর্ণ ডোবাচ্ছি তার আয়তন যদি V2 হয়, তাহলে এবার আমরা কি করছি না, দুটো আয়তনের বিয়োগ করলেই আমরা এই বস্তুটার কতটা আয়তন দখল করে আছে, অসম আকৃতির বস্তু, সেটা আমরা করব। ওকে, তাহলে আমরা এই মাপনী চোঙ তার সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করা সম্পর্কে বললাম। এখন আমরা এবার একটা মাত্রীয় সংকেত, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু জানার দরকার আছে। এটা হায়ার ক্লাসে রয়েছে, মাত্রীয় সংকেত আর মাত্রা। মাত্রা আর মাত্রীয় সংকেত সম্পর্কে আমরা একটুখানি আলোচনা করব। মাত্রা এবং মাত্রীয় সংকেত সম্পর্কে একটুখানি আমরা আলোচনা করব। দেখো দেখো এই তিনটে জিনিস দেখো, দৈর্ঘ্য একটা মূল রাশি, দৈর্ঘ্য, একে আমরা এল দিয়ে সূচিত করব। দৈর্ঘ্যের আমরা সিম্বল দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল দিয়ে লিখছি। দৈর্ঘ্যের মাত্রা কত, কিছু নেই মানে 1। ভর, দেখো ভরটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে সূচিত করছি। আর সময়টাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করছি। এগুলো হচ্ছে তাদের দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত হচ্ছে এল, ভরের মাত্রীয় সংকেত এম, সময়ের মাত্রীয় সংকেত টি। কিন্তু মাত্রা কত, মাত্রা হচ্ছে L1, মানে কিছু নেই মানে 1, তাহলে 1। তাহলে দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত, আমরা মাত্রাটা এক্ষুনি জানতে হবে না বেশি করে, মাত্রীয় সংকেতগুলো কিভাবে তৈরি হচ্ছে সেগুলো জানবো। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটের উপরে বেস করে আমরা কিছু ভৌত রাশির মাত্রীয় সংকেত নির্ণয় করছি। দেখো দৈর্ঘ্য, প্রথমে আমরা বলছি সরল। সরল মানে কি বোঝায়, সরল মানে হচ্ছে যে একটা স্থানের আর একটা স্থানের মধ্যে যে
রৈখিক দূরত্ব, তাহলে সে দৈর্ঘ্যে এল পড়বে। তাহলে সরণের মাত্রীয় সংকেত এল আর এল এক। এবার হচ্ছে দ্রুতি। দ্রুতিটা কি? দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। দেখো তাহলে দূরত্বটা মানে তো সরণ মানে এল বাই সময় মানে টি। তাহলে এটা কি হবে? সূচকে নিয়ে নেবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা বেগটাও একই হবে, তবু করে দিচ্ছি। এটা হচ্ছে সরণ বাই সময় সমান হচ্ছে এল বাই টি সমান হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সরণ দ্রুতি মনে রাখতে হবে যে দৈর্ঘ্য এল, ভর এম, সময় টি, ক্যাপিটাল টি। তাহলে আমরা এবার আমরা যদি দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত যদি এল হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? তাহলে ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে এল ইন্টু এল সমান কি বলতো? L2। মানে আয়তনের মাত্রীয় সংকেত কত হবে? তাহলে আয়তনের মাত্রীয় সংকেত বলছি এল ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে সমান হলো L2। দৈর্ঘ্যে তার মাত্রা হচ্ছে 3। আয়তনের দৈর্ঘ্যেতে মাত্রা 3, ক্ষেত্রফলে দৈর্ঘ্যে মাত্রা 2। মাত্রাটা দেখেন, মাত্রীয় সংকেতটাই আমরা এখন ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা বেগ পর্যন্ত পেয়েছি। এইবার আমরা চলে যাচ্ছি, দেখো আর কয়েকটা করব তাহলেই হয়ে যাবে। দেখো এখানে আমরা ঘনত্বর মাত্রীয় সংকেত বার করতে চাইছি। ঘনত্ব সমান কি বলতো? ইয়েস, ভর বাই হলো আয়তন। যদি ঘনত্ব সমান ভর বাই আয়তন হয় তাহলে ভরের মাত্রীয় ভর হচ্ছে m, আয়তন হচ্ছে l কিউব। তাহলে m l টু দি পাওয়ার -3। ইয়েস, ঘনত্বের মাত্রীয় সংকেত m l টু দি পাওয়ার -3। এবার দেখো ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি বাই সময়। বেগের মাত্রীয় সংকেত l টি টু দি পাওয়ার -1 বাই সময় সমান হচ্ছে l টি টু দি পাওয়ার -2। ত্বরণের মাত্রীয় সংকেত দেখো সি। এবার হচ্ছে বল কি করে পাবো? বল হচ্ছে ভর ইনটু ত্বরণ। তাহলে m ত্বরণে এটা পেলাম m ইনটু l টি টু দি পাওয়ার -2 সমান হচ্ছে m l টি টু দি পাওয়ার -2। দেখো বল পেয়ে গেল। এবারে কার্যটা পরামর্শ দেখো কার্য সমান হচ্ছে বল ইনটু সরণ। কার্য সমান হচ্ছে, আমি এটা নিচে না করে উপরে করছি। দেখো কার্য সমান হচ্ছে বল ইনটু সরণ। বলের এই তো বলের মাত্রীয় সংকেত পেলাম m l টি টু দি পাওয়ার -2 আর সরণ তাহলে কি হবে? m এটা হবে l2 টি টু দি পাওয়ার -2 কার্যের মাত্রীয় সংকেত। আর একটা করে দিচ্ছি চাপ। চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রীয় সংকেত আমরা এইমাত্র পেলাম m l টি টু দি পাওয়ার -2, m l টি টু দি পাওয়ার -2 আর ক্ষেত্রফলের এটা হচ্ছে l2। তার মানে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? তাহলে m l টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 চাপের মাত্রীয় সংকেত। তাহলে এবার চাপের মাত্রীয় সংকেতটা নির্ণয় করলাম। এই মাত্রীয় সংকেত কিন্তু আমরা এখন জাস্ট জানলাম কিভাবে মাত্রীয় সংকেতগুলো, এই মাত্রীয় সংকেত বিশ্লেষণ করে যেটাকে বলা হয় ডাইমেনশনাল অ্যানালিসিস। এটা কিন্তু একটা বিজ্ঞানে, পদার্থবিজ্ঞানে বা যে কোনো একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা তৈরি করার জন্যে
আমাদের এই মাত্রা বিশ্লেষণ পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে ভৌত রাশি, কতগুলো ভৌত রাশির মাত্রীয় সংকেতগুলো এইটা, বলের মাত্রীয় সংকেত এইটা, বলের মাত্রীয় সংকেত এইটা। তার মানে কি, ভরে 1, দৈর্ঘ্যে 1, সময়ে -2, এগুলো হচ্ছে তার এক্সপোনেন্ট, মানে এক্সপোনেন্ট হচ্ছে ঘাত বলতে পারি, এক্সপোনেন্ট। যেমন L3, আয়তনে L3, তবে দৈর্ঘ্যেতে 3, এটা হচ্ছে মাত্রীয় সংকেত, আর এটা হচ্ছে মাত্রা, আয়তনের মাত্রা 3। তাহলে মোটামুটি আমরা যতটুকু আমাদের এই প্রথম চ্যাপ্টারটা, বিশেষ করে পরিমাপের সম্পর্কিত যে চ্যাপ্টারটা, আমরা এই চ্যাপ্টারে যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু আমরা আলোচনা করে ফেললাম। এবারে ভিডিওগুলো দেখবে এবং ভিডিওগুলো দেখে আশা করি যে এবার বই পড়লে আস্তে আস্তে তোমাদের মানে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং পরিষ্কার বুঝতে পারবে। ঠিক আছে, এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।